প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাসে আমরা বিক্রিয়ার হার বা গতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে তারই কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। এখানে আমরা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি নির্ণয়ের কিছু শর্টকাট দেখব। ধরো এখানে একটি রিয়াকশন রয়েছে, 2A থেকে বি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে বা বি প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমি বিক্রিয়ার হারটা কিভাবে নির্ণয় করব? খেয়াল রাখতে হবে যে বিক্রিয়ার হারের ক্ষেত্রে বা বিক্রিয়ার বেগের ক্ষেত্রে তুমি বিক্রিয়কের সাপেক্ষেও নির্ণয় করতে পারো, আবার উৎপাদের সাপেক্ষেও নির্ণয় করতে পারো। যখন তুমি বিক্রিয়কের সাপেক্ষে নির্ণয় করবে তখন ঘটনাটা কি, সামনে মাইনাস চলে আসে। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম মাইনাস ডিসি বাই ডিটি। এবার সেখানে আমরা স্ট্যান্ডার্ড একটা ফর্মেট ইউজ করেছিলাম। এখানে দেখো এই বিক্রিয়কের মোল সংখ্যা আছে সামনে কত, 2। তাহলে আমাদের বিক্রিয়ার হারের ক্ষেত্রে শুরুর মাইনাসটা তো থাকবেই, আর যে মোল সংখ্যাটা থাকবে সেটা নিচে চলে যাবে। দ্যাট মিন্স 1/2। এখানে যদি 3 হতো 1/3, 4 হলে 1/4। আর উপরে কি, কার পরিবর্তন? বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, তার মানে ডেল এ। ডেল কেন? পরিবর্তন বোঝাতে। আর এর পাশে থার্ড ব্র্যাকেট, কারণটা হচ্ছে আমরা কোনো কিছুর ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি কেমিস্ট্রিতে। আর নিচে কি, সময়ের পরিবর্তন, ডেল টি। তাহলে বিক্রিয়কের সাপেক্ষে আমি যদি এই বিক্রিয়াটার জন্য বিক্রিয়ার হার বের করি তাহলে কি হবে, -12 ইন্টু ডেল এ ডিভাইডেড বাই ডেল টি। আবার অথবা যদি আমি এই বিক্রিয়ার হারটাকে উৎপাদের সাপেক্ষে নির্ণয় করতে চাই, এখানে উৎপাদকে বি এর ঘনমাত্রার পরিবর্তন লাগবে, তাহলে ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। এবং এখানে চিহ্নটা প্লাস, কারণ কি, উৎপাদের ক্ষেত্রে ঘনমাত্রাটা বৃদ্ধি পায়। এজন্য আমরা লাস্ট দিন শিখে এসেছিলাম প্লাস ডিএক্স বাই ডিটি। ওকে, আর এখানে বি এর মোল সংখ্যা নেই কোনো সামনে, সেজন্য 1/something যেটা হওয়ার কথা ছিল এটাও হবে না। পরের রিয়াকশনটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে এখানে ছোট হাতের এ পরিমাণ এ পদার্থ রয়েছে, বি পরিমাণ বি, সি পরিমাণ সি এবং ডি পরিমাণ ডি। এর ক্ষেত্রে বিক্রিয়ার হারটা আমি যদি বের করতে চাই, যদি আমি শুধুমাত্র এই বিক্রিয়কটা নিয়ে আলোচনা করি তাহলে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার বের করতে গেলে একটা মাইনাস তো আসবেই। আর 1/a কেন হলো, কারণ এখানে মোল সংখ্যাটা হচ্ছে এ পরিমাণ। আর কি হবে, আর হবে এখানে ঘনমাত্রার পরিবর্তন, অর্থাৎ বিক্রিয়ক এ এর, ক্যাপিটাল এ এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কি, ঘনমাত্রার যে পরিবর্তনটা হচ্ছে সেটা কোন সময় হয়েছে, ডেলটি সময়। তাহলে এইটা হচ্ছে আমার বিক্রিয়ার হারের সূত্র। এটা দিয়ে বের করতে পারি, আবার কি আমি এটা দিয়ে বের করতে পারি, আবার উৎপাদ দুটোর যে কোনোটা দিয়েও বের করতে পারি। তাহলে এই সূত্রটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তাহলে ভাই আমি কখন বিক্রিয়কের সাপেক্ষে নির্ণয় করব, কখন উৎপাদের সাপেক্ষে, এটা ডিপেন্ড করছে যে তুমি তোমার প্রশ্নে কি ডাটাটা দেওয়া রয়েছে তার সাপেক্ষে। তাহলে আমরা চলো দেখি একটু। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইডের বিয়োজনের সমীকরণ এটা। অর্থাৎ ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড ভাঙার পরে এখানে 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। ও বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়া শুরু হওয়ার 2 মিনিট 15 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 5.25 × 10⁻² মোল পার লিটার বৃদ্ধি পায়, তবে বিক্রিয়ার হার নির্ণয় করো। তাহলে আমাদের বিক্রিয়াটা দেয়া আছে এবং সময় দেয়া আছে, এবং এই সময়ে কার ঘনমাত্রা পরিবর্তন হয়েছে বা বৃদ্ধি পেয়েছে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটার। তাহলে আমাদের শুধু এটার সাপেক্ষেই বিক্রিয়ার হারটা বের করতে হবে। তাহলে আমরা একটু সলিউশনে চলে যাই। এখানে টাইমটাকে আমি প্রথমে সেকেন্ডে কনভার্ট করে নেব। 2 মিনিট 15 সেকেন্ড ছিল, তাহলে টোটাল 135 সেকেন্ড। আর এদিকে আমার ঘনমাত্রার পরিবর্তন, যেহেতু ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে তার মানে প্লাস অবশ্যই। তাহলে ডেল NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন এত মোল পার লিটার। তাহলে বিক্রিয়াটা এখানে, আর বিক্রিয়ার হারের সূত্রটা কি দাঁড়াবে, তাহলে যেহেতু এটা উৎপাদের সাপেক্ষে নির্ণয় করছি শুরুতে প্লাসকে আমরা লিখলাম না। 1/4 কেন, কারণ এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল পরিমাণটা কত, 4। আর এদিকে ঘনমাত্রার পরিবর্তন উপরে ডিভাইডেড বাই পরিবর্তনে ব্যয়িত সময়। এর মানগুলো বসিয়ে দিই ডান পাশ থেকে। আমরা মান বসানোর পরে আমরা রেজাল্টটা পেলাম 9.72 × 10⁻5 মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে ম্যাথগুলো আসলে সহজ, আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলেই পারবো। সেকেন্ড এক্সাম্পলটাতে আমরা চলে যাই। এখানে প্রশ্নটা একটু বড়, দুটো প্রশ্ন। কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড নিম্নলিখিতভাবে বিয়োজিত হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার বিক্রিয়াটা। প্রথম কোশ্চেন, বিক্রিয়া সংঘটিত হবার
600 সেকেন্ড এবং 1200 সেকেন্ড সময়ে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডের ঘনমাত্রা যথাক্রমে 1.34 ইন্টু 10^2 এবং 0.92 ইন্টু 10^2 মোল পার লিটার হলে ওই সময়ে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডের বিয়োজনের গড় বেগটা কত? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সময়ের পরিবর্তনটা দেওয়া আছে এবং কি দেওয়া আছে, ঘনমাত্রা পরিবর্তনটুকুও দেওয়া আছে। তাহলে শুরুতে 600 সেকেন্ড সময়ে আমার ঘনমাত্রাটা ছিল এতটুকু, এরপরে 1200 সেকেন্ডে ঘনমাত্রাটা কমে গেল, এটা খেয়াল করতে হবে। তাহলে প্রথম অংশটা আগে দেখে নিই। এখানে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডের ক্ষেত্রে সে কি বিক্রিয়ক, বিক্রিয়ক মানে সামনে কি আসবে, মাইনাস আসবে। এখানে মোল সংখ্যা কত, 2, দ্যাট মিন্স 1/2। তাহলে উপরে তার ঘনমাত্রার পরিবর্তন, নিচে সময়, অর্থাৎ সবই তো আমাদের দেয়াই আছে, আমরা তাও একটু দেখি সূত্রে বসিয়ে মানগুলো। তাহলে -12, আর এদিকে প্রথমে কোন ঘনমাত্রাটা বসবে, প্রথমে শেষ ঘনমাত্রাটা বসবে, অর্থাৎ এটা 0.92 ইন্টু 10^2 মাইনাস 1.34 বা 3 ইন্টু 10^2 ডিভাইডেড বাই 1200 মাইনাস 600 সময়ের পরিবর্তনটা, অর্থাৎ আগের ম্যাথটাতে ডিরেক্ট সময়ের পার্থক্যটুকু মানে পরিবর্তনটুকু আর ঘনমাত্রার পরিবর্তনটুকু দেওয়া ছিল, এখানে দুটি পৃথক পৃথক সময়ে দুটি পৃথক ঘনমাত্রা দেওয়া হয়েছে। তাহলে পারবো আমরা শেষ ঘনমাত্রা থেকে আদি ঘনমাত্রা এবং শেষ সময় থেকে আদি সময় বিয়োগ করলেই হয়ে যাবে। এরপরে সেকেন্ড ম্যাথটাতে বলা হচ্ছে যে একই শর্তে এর ঘনমাত্রা যথাক্রমে, অক্সিজেনের ঘনমাত্রা যথাক্রমে 2 ইন্টু 10^2 এবং 3.2 ইন্টু 10^2 হলে উক্ত বিক্রিয়ায় অক্সিজেন উৎপাদনের গড় বেগটা কত হবে। তার মানে এবার এই অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়ার হারটা বের করতে হবে। তাহলে অক্সিজেন উৎপাদ, তার মানে বিক্রিয়ার হারের সূত্রে প্লাস, আর কোনো মোল সংখ্যা নেই, তার মানে 1/1, কিছু লিখিনি সেজন্য, আর অক্সিজেনের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই ΔT সময়ের পরিবর্তন। তাহলে 3.2, এই যে 3.2 ইন্টু 10^2 মাইনাস 2 ইন্টু 10^2 ডিভাইডেড বাই 1200 মাইনাস 600, অর্থাৎ 2 ইন্টু 10^5 মোল পার লিটার পার সেকেন্ড। খুবই সহজ ম্যাথ। এরপরে আমরা লাস্ট প্রবলেমটাতে চলে যাই বিক্রিয়ার হারের। এখানে বলা হচ্ছে যে আমার হেবারবস পদ্ধতির যে বিক্রিয়াটা অ্যামোনিয়া উৎপাদনের, অর্থাৎ নাইট্রোজেন 3 অণু, হাইড্রোজেন 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করছে। যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়ার উৎপাদনের হার 4.25 ইন্টু 10^2 মোল পার লিটার পার সেকেন্ড হয়, তবে নাইট্রোজেন ও হাইড্রোজেন কী হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যামোনিয়াতে পরিণত হয় তা নির্ণয় করো। এই প্রবলেমটা আমি তোমাদের স্লাইডে দেখাচ্ছি, কিন্তু প্রবলেমটা নিয়ে আমি আর আলোচনা করছি না, আগের প্রবলেমের মতোই এটি সহজ। প্রথমে আমরা বিক্রিয়া হারের সূত্র, তারপরে নাইট্রোজেনের সাপেক্ষে আমরা হিসাব করব, এরপরে হাইড্রোজেনের সাপেক্ষে হিসাব করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে বিক্রিয়ার হারের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। এই যে কোনো একটি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তো আমি একটু শর্টকাটে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে বিক্রিয়কের প্রকৃতি, যেই বিক্রিয়ক সেই বিক্রিয়কটা কিভাবে কাজ করছে। যেমন আমি পানিতে যদি চুন দেই তাহলে সে যে হারে বিক্রিয়া করবে, আমি পানিতে যদি সোডিয়াম দেই সে অন্য রকমভাবে বিক্রিয়া করবে। তার মানে আমি পানির সাথে বিভিন্ন ধরনের পদার্থের বিক্রিয়ায় বিভিন্নভাবে উৎপাদটা পেতে পারি, কোনোটা রিয়াকশন ফাস্ট হবে, কোনোটা স্লো হবে। এরপরে ঘনমাত্রার প্রভাব, 2 নম্বর পয়েন্টে ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াগুলোর গাঢ়ত্ব বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিবেগ বেড়ে যায়। মানে ঘনমাত্রা বৃদ্ধি করলে বা ঘনমাত্রার পরিবর্তনটা বেশি হলে আমার এখানে বিক্রিয়ার হারটা বাড়ে। কারণ আমি গতদিন সূত্র দেখিয়ে এসেছিলাম বা একটু আগেও আমরা ম্যাথগুলো করছিলাম, যেখানে আমাদের ছিল কি উপরে ঘনমাত্রার পরিবর্তন, নিচে পরিবর্তনে ব্যয়িত সময়। এই গ্রাফটার দিকে তাকাই যদি আমি, তাহলেই বুঝতে পারবো। এখানে আমরা ঘনমাত্রাটা নিয়ে আলোচনা করি, এখানে আমরা বিক্রিয়ার হারটা নিয়ে আলোচনা যদি করতাম, তার মানে ঘনমাত্রা বাড়ে বিক্রিয়ার হার বাড়ে। এখানে বিক্রিয়ক হবে না, বিক্রিয়ার হার হবে। এটা একটু কারেকশন করে নেব আমরা। ঠিক আছে, তার মানে ঘনমাত্রা যত বাড়ছে তত কি আমার একক আয়তনে অণুর সংখ্যা বাড়ে, আর প্রতি একক সময়ে আমার বিক্রিয়ার অণুগুলোর মধ্যে কার্যকরী সংঘর্ষটা বেড়ে যাচ্ছে, এ কারণে আমার গতিবেগটা বাড়ছে। 3 নম্বরে প্রভাবকের প্রভাব। প্রভাবক ছাড়া আমার বিক্রিয়া একরকম হবে, প্রভাবক দিলে আরেক রকম হবে। এখানে আমি প্রভাবক সহ এবং প্রভাবক ছাড়া দুটি বিক্রিয়া দেখাচ্ছি, মানে একটি গ্রাফ দেখাচ্ছি। এখানে আমি যদি ভালো করে লক্ষ্য করি, প্রথমে এই গ্রাফটার ক্ষেত্রে এখানে একটা সক্রিয়ণ শক্তি টপিকের কথা বলা হয়েছে, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সক্রিয়ণ শক্তিটা হচ্ছে যে আমি কোনো একটা বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে অণুসমূহ পরস্পরের সাথে বিক্রিয়া করে তারা প্রথমে পরমাণুতে বিশ্লিষ্ট হয়, তারা বিক্রিয়া করে, এরপরে তারা যৌগ উৎপন্ন করে।
এই যে তাহলে প্রারম্ভিক অবস্থায় অণুগুলো ভেঙে পরমাণুতে পরিণত হতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। তাহলে অণু ভেঙে পরমাণুতে পরিণত হতে যে শক্তিটা লাগে, অর্থাৎ এতটুকু হচ্ছে আমার সক্রিয়ণ শক্তিটা। তার মানে তোমার বিক্রিয়া ঘটাতে গেলে কি এতটুকু সক্রিয়ণ শক্তি অবশ্যই অর্জন করতে হবে। এবার তুমি যত দ্রুত সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারবে তত কি তোমার পরবর্তী ধাপটা ইজি হয়ে যাবে, অর্থাৎ দ্রুত উৎপাদ উৎপন্ন হবে। এবার প্রভাবক ছাড়া যখন, তখন আমার সক্রিয়ণ শক্তিটা অনেক বেশি থাকে। ডান পাশের চিত্রে আমি যখন প্রভাবক দিয়ে দিলাম তখন দেখতে পাচ্ছি কি আমার সক্রিয়ণ শক্তিটা কমে গেল, অর্থাৎ আগের কার্ভটা ছিল কোথায়, এখান থেকে আরই একটু উপরে। যখনই আমি প্রভাবক দিয়ে দিলাম সক্রিয়ণ শক্তিটা কমে গেল, তার মানে অণুগুলো ভেঙে এবার পরমাণুতে বিশ্লিষ্ট হতে আমার কি পূর্বের তুলনায় কম শক্তি লাগবে। তার মানে কম সক্রিয়ণ শক্তি অনুযায়ী আমার এখানে প্রভাবকটা কি করলো, সক্রিয়ণ শক্তিটাকে কমিয়ে দিল। আর সক্রিয়ণ শক্তি কমালেই আমার বিক্রিয়ার হারটা বেড়ে যায়। তাহলে এখানে দেখছি আমরা ধনাত্মক প্রভাবক, যেমন অ্যামোনিয়া উৎপন্ন আমরা যখন করি তখন আমরা প্রভাবক হিসেবে কাকে ব্যবহার করি, লোহার গুঁড়াকে ব্যবহার করি, আয়রন চূর্ণ বা লৌহ চূর্ণ। আর ঋণাত্মক প্রভাবক কী করে, বিক্রিয়ার হারকে হ্রাস করে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড থেকে যখন আমি অক্সিজেন বানাচ্ছি তখন আমি কি করি, ফসফরিক অ্যাসিডকে ব্যবহার করি যাতে করে আমার বিক্রিয়ার হারটা হ্রাস পায়। আমি ক্ষেত্র বিশেষে বিক্রিয়ার হার বাড়াতে পারি, আবার ক্ষেত্র বিশেষে বিক্রিয়ার হারটা কমাতেও পারি। এরপরে চাপের প্রভাব রয়েছে, যে চাপ যখন আমি বাড়াবো তখন আমার কি ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। আলোর প্রভাব, আলোক সংবেদী যে বিক্রিয়াগুলো রয়েছে, যেমন আমরা সূর্যালোকের উপস্থিতিতে গাছ কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য উৎপন্ন করছে, সেখানে আলো অবশ্যই লাগবে। এই ধরনের কেসগুলোতে বিক্রিয়ার হার আলোর উপরেও ডিপেন্ডেন্ট। যেমন এই যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি দেখাচ্ছি। আর আলোক সংবেদী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো এখানে বিক্রিয়ার হারটা ধ্রুবক থাকে আর বিক্রিয়ার হার ঘনমাত্রা দ্বারা প্রভাবিত হয় না। এর কারণটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে গ্রাফটা এটা হচ্ছে প্যারালালি চলে যাচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এর কারণটা কি, দেখো একটা ছোট গাছের ক্ষেত্রে তার খাদ্য উৎপন্ন করতে হয় কম, তার ক্ষেত্রে তার কাঁচামালও কম লাগে। আর সূর্যের আলোটা তো কনস্ট্যান্ট, এখন ছোট গাছের জন্য সূর্য কম আলো দিবে, বড় গাছের জন্য আলো বেশি দেবে সূর্য, এমন তো না বিষয়টা। সূর্য তার কনস্ট্যান্ট যে আলোটা, যে আলোক তীব্রতাটা সেটা আসতেই থাকে, বা আলোক কম্পাঙ্ক যেটা সেটা আসতেই থাকে। এখন গাছ বা উদ্ভিদ তার প্রয়োজন অনুযায়ী আলো অ্যাবজর্ভ করে কাজটা করে ফেলে। তার মানে ছোট গাছের ক্ষেত্রে আমার আলো যেই প্রভাবটুকু ফেলছে বড় গাছের ক্ষেত্রে একইভাবেই প্রভাব ফেলছে, সেক্ষেত্রে আমার কি বিক্রিয়ার হারটা সবসময় কনস্ট্যান্ট থাকছে। শব্দের প্রভাব, অর্থাৎ আলোক নিয়ন্ত্রিত বিক্রিয়ার মতন শব্দ নিয়ন্ত্রিতও কিছু বিক্রিয়া রয়েছে। এদের ক্ষেত্রেও বৈশিষ্ট্য, বিক্রিয়া একই গতিতে সম্পন্ন হবে এবং বিক্রিয়ার হার ঘনমাত্রা দ্বারা প্রভাবিত হবে না। আলোক সংবেদী এবং শব্দ সংবেদী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এই দুটো বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলে আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। ধরো তোমাকে 10 গ্রাম পরিমাণ চিনির 2টি নমুনা নেওয়া হলো। একটা নমুনায় চিনিগুলো দানাদার, অর্থাৎ বাজারে আমরা যে চিনিগুলো কিনতে পাই ওভাবে, আর আরেকটাতে পাউডার করে দেওয়া হয়েছে, চিনিগুলোকে আরও গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। কোন অবস্থায় তুমি পানিতে যখন চিনিটাকে গুলাবা, মানে শরবত বানাবা বা দ্রবীভূত করবা, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে, দানাদার অবস্থায় নাকি পাউডার অবস্থায়, কোন ক্ষেত্রে আমার আগে দ্রবীভূত হবে? এই ব্যাখ্যাটাতে আমি পৃষ্ঠতলের প্রভাব নামে একটি টপিক নিয়ে আলোচনা করছি, যে যখন আমি দানাদার পদার্থ ব্যবহার করছি এক্ষেত্রে কি আমার পৃষ্ঠতল কম, পাউডারের ক্ষেত্রে কি আরও গুঁড়া গুঁড়া করে ফেলেছি, তার মানে আমার পৃষ্ঠতলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। পৃষ্ঠতল যত বেড়ে যায় তত অন্যান্য যে পদার্থগুলো থাকে বা বিক্রিয়কগুলো থাকে খুব সহজেই ওই পৃষ্ঠতলে এসে আটকে যায় বা কার্যকরী সংঘর্ষ ঘটিয়ে বিক্রিয়া ঘটিয়ে ফেলে। তাহলে দানাদার উপাদানের ক্ষেত্রে আমরা দেখো সময়ের সাথে সাথে আমার যে বিক্রিয়ার হারটা সেটা এখান থেকে গিয়ে স্লোপটা এরকম হয়ে গেল। আর পাউডারের ক্ষেত্রে কি ঠিক আগেই তার এখানে আমার স্লোপটা অর্জন হয়ে যাচ্ছে, অর্থাৎ দানাদারের ক্ষেত্রে এতটুকু সময় লাগবে একেরও বেশি, আর এখানে 0.5-এর কিছু বেশি হলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা খেয়াল করব যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে, তার মানে একটা পদার্থ দানাদার থেকে যত বেশি পাউডারের মতন বা গুঁড়া হবে, সেক্ষেত্রে আমার বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। তাপমাত্রার খুব বড় একটি প্রভাব রয়েছে। তাপমাত্রার প্রভাবটা কীরকম, তুমি যত টেম্পারেচার বাড়াবে তত আমার গতিশক্তিটা বৃদ্ধি পাবে, আর গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানেই কি আমার কার্যকরী সংঘর্ষটা বাড়বে, অর্থাৎ অণুপরমাণুগুলো পরস্পরের মধ্যে পূর্বের চেয়ে বেশি কার্যকরভাবে সংঘর্ষটা করবে, দ্রুত সংঘর্ষটা করবে, তার মানে আমার বিক্রিয়ার হারটাও বেড়ে যাচ্ছে। তাহলে বিক্রিয়ার হার বাড়ার ক্ষেত্রে এখানে কি ভূমিকা, তাপমাত্রা বাড়ছে, তার মানে আমার বিক্রিয়ার হারও বেড়ে যাচ্ছে। কারণটা কি, কারণ হচ্ছে আমার এখানে গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে। এবার
এই ধারণা অনুযায়ী আমাদের মনে হতেই পারে যে তাপমাত্রা বিক্রিয়ার হার পরস্পর সমানুপাতে বৃদ্ধি পায়, মানে তাপমাত্রা আমি যতটুকু বাড়বো সেই অনুযায়ী বিক্রিয়ার হার ততগুণই বাড়বে, কিন্তু না, বিষয়টা এরকম নয়। বিজ্ঞানী আর্হেনিয়াস সাহেব প্রমাণ করেছেন যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হারটা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ আমরা ভাবছি কি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো বিক্রিয়ার হার 10 গুণ হয়ে যাবে, না, বিষয়টা এমন না। তিনি যে রিলেশনটার কথা বলছেন বা সম্পর্কটার কথা বলছেন তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, এবং পরবর্তী ক্লাসে এরকম আর্হেনিয়াসের আমরা একটা সমীকরণ বা সূত্র দেখব যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, বা দ্বিগুণ বা আড়াই গুণ এরকম বৃদ্ধি পায়। তার মানে সম্পর্কটা ডিরেক্ট প্রপোর্শনাল না, সেখানে এক্সপোনেনশিয়াল সূচকীয়ভাবে আমাদের প্রপোর্শনালটা হতে পারে। তো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সক্রিয়ণ শক্তি এবং আর্হেনিয়াসের যে সূত্র বা তার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।